শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, তরুণ হত্যাকারী তার মাপ হবে কি করে? তাদের রক্তের মধ্যে ফ্যাসিবাদ, তাদের রক্তের মধ্যে হচ্ছে নিষ্ঠুরতা, তাদের রক্তের মধ্যে হচ্ছে ভয়ঙ্কর রক্ত পিপাসু চেতনা। এই প্রতিরোধ, আমরা দুইটি প্রতিরোধের কথা বললাম। আরেকটি প্রতিরোধটা সেটা যুদ্ধ করে নিজেদের মধ্যে মীমাংসা করেছিলেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে 1861-62 সালে গ্যাটিসবার্গ। সেখানে আব্রাহাম লিঙ্কন অন্যতম মহান প্রেসিডেন্ট, তার একটা বক্তৃতা আছে, গ্যাটিসবার্গ অ্যাড্রেস বক্তব্য আছে। সেটাও একটা মানে প্রতিরোধের ফিল্ড। আমি বিশ্বে যে সমস্ত মাঠগুলো প্রতিরোধ হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যাত্রাবাড়ি শনিরাখারা রায়ের। এই অসাধারণ আত্মত্যাগ, এই নিবেদিত প্রাণ, এই অসংখ্য শহীদ হাসতে হাসতে নিজের জীবন দিয়ে শেখ হাসিনার মতো এরকম খুনি, এরকম জল্লাদ, এ ধরনের রক্ত পিপাসু একজন নরঘাতককে পতনের যে রক্তাক্ত পিচ্ছিল পথ তৈরি করেছিল এই যাত্রাবাড়ির সেদিনের সেই প্রতিরোধ। এটা পৃথিবীর ইতিহাসে, মানবজাতির ইতিহাসে, সভ্যতার ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায় হয়ে থাকে। বন্ধুরা আমার, আমি তখনও গ্রেপ্তার হইনি। 11 তারিখে, জুলাইয়ের 11 তারিখে 2024 আমি রাত্রি পর্যন্ত কাজ করেছি পার্টি অফিসে। কাজ করার পর বেরিয়ে গেছি। বেরোনোর পরপরই আমাকে একদম খবর দিল যে পার্টি অফিস রেড হচ্ছে, হানা দিয়েছে ডিবি পুলিশ। কি আমার যে রুমে মাঝে মাঝে আমি পার্টি অফিসে থাকতাম, সে পার্টি অফিসে তারা হানা দিয়ে তল্লাশি চালাচ্ছে। এখানে নাকি অবৈধ অস্ত্র আছে। জীবনে ভাই কোনোদিন কাউকে একটা চর মারিনি। আর আমার রুম থেকে বই আর অফিসের ফাইলপত্র ছাড়া কিছু নেই। তারা তল্লাশি করে অস্ত্র বের করবে, ভাঙা কাটা রাইফেল কি কি সব বের করে দেয়। যাই হোক, আমি সেদিনই বুঝতে পারলাম যে একটা চক্রান্তের মধ্যে সরকার হাঁটছে। আমি পার্টি অফিস ছেড়ে দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করছি, পার্টির পক্ষ থেকে পার্টির বক্তব্যগুলো দিচ্ছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো আমি পার্টির পক্ষে যখন আমাকে সমর্থন দিতে বলা হয়েছে আমি সেটা সমর্থন দিচ্ছি। পার্টির চেয়ারম্যান, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে আমাকে যে নির্দেশ দিচ্ছে, আমি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি সেটা বলছি এবং ছাত্রদের প্রতিটি কর্মসূচি বিএনপির পক্ষ থেকে আমরা সমর্থন জানাচ্ছি, সংহতি জানাচ্ছি। এরপরে 16ই জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, তার বিরোচিত আত্মত্যাগ, পুলিশের গুলিতে তার মৃত্যুবরণ, সারা দেশ ঝলসে উঠল। ইতিমধ্যে সারা দেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে ছাত্ররা নেমে গেছে। ওইটা মানে মানে অগ্নিতে ঘৃতাহুতির মতো কাজ করবে এবং টেলিভিশনে তার যতটুকু দেখিয়েছে সেন্সরশিপের পরেও সেটাও মানে যে কোনো বিবেকবান মানুষের হৃদয়কে কাঁদায় এবং তরুণদেরকে উদ্দীপ্ত করে রাস্তায় নামার জন্য। সেই দৃশ্য আমরা দেখলাম পাকিস্তানে। এরপরে সেদিন 6 জনের মতো মারা গেল। তারপরে 17ই জুলাই আমি নানাভাবে নানা দিকে ঘুরছি, আমাদের নেতা কর্মীদেরকে যোগাযোগ করছি, তাদেরকে বলছি তোমরা সবাই নামো, ছাত্রদেরকে প্রোটেকশন দাও। নিজেরও করে ছাত্রদের রাকিবের সাথে, নাসিরের সাথে মুহুর্মুহু কথা হচ্ছে, আরো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন কলেজের সাথে কথা বলছি, তোমরা সব নামো, রাস্তায় নামো, এই ক্রমাগত বলছি। এমন সময় শুনলাম যে একটা নিরীহ বাচ্চা ছেলে, হয়তো ইন্টারমিডিয়েটে পড়ে অথবা বিএ ফার্স্ট ইয়ার এই ধরনের ভাবে, চোখে চশমা, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, নামটা আমি ভুলে গেছি। তারপর ওইখান থেকে এখানে অনাবিল হাসপাতাল একটা আছে,
অরবিল হাসপাতালে আরেকটি সালমান হাসপাতাল, এখানে নেওয়া হলো, তারপর সে পৃথিবী থেকে চলে যায় 17 রাতে। সেদিনও প্রায় 7-8 জন মানুষ মারা যায়। এরপরে শুনছি যাত্রাবাড়ি, শনিরাখারা, রায়েরবাগ, গলিতে গলিতে মৃতদেহ পড়ে আছে, গলিতে গলিতে লাশ। আল্লাহ, আমি শুধু বিএনপি, ছাত্রদল, অঙ্গ সংগঠন নেমেছে, তারপর সে অন্যান্য দল যে নামেনি তা না, জামাত শিবির নেমেছে, মাদ্রাসার ছাত্র নেমেছে, অন্যান্য ইসলামী দলগুলো নেমেছে। প্রত্যেকটা খবর দিচ্ছি, তারা এখানে ওই গুলির মুখে বৃষ্টির মতো, শ্রাবণের বৃষ্টির ধারার মতো গুলি ফুটছে, ওরই মধ্যেই বুক চিটিয়ে এক অসাধারণ প্রতিরোধের দৃশ্য আমি বলেছি পলাশির প্রান্তর, আমি বলেছি লেনিনগ্রাদ, আমি বলেছি গ্যাটিসবার্গ। সেই প্রতিরোধের আরেকটি দৃষ্টান্ত তৈরি করেছিল সেই দিন আপনার এই যাত্রাবাড়ি, এই শনিরাখারা, রায়েরবাগ ইত্যাদি। বন্ধুরা আমার, এই গোলাগুলির মধ্যে ইব্রাহিম বাবুর্চি নামে একজন মানুষ মারা গেল। আমরা খবরের কাগজে দেখছি তারপরের দিন 18 তারিখ ইব্রাহিম বাবুর্চি নামে এখানে ওই পুলিশের গুলিতে সে মারা গেছে। এরপরে এই সামনেই কোথায় একটা ফলের দোকান, শাকসবজির একটা বাজার আছে, ওই বাজারে রাত্রে ঘুমিয়েছিল একজন দোকানের কর্মচারী। সেই ঘুমন্ত অবস্থায় তাকে গুলি লাগে এবং সে চির ঘুমের দেশে চলে যায়। বন্ধুরা আমার, এই পরিস্থিতি 17 জুলাই, 18 জুলাই। এরপরে শুনলাম মেহেদি হাসান নামে ঢাকা টাইমসের এক সাংবাদিক, তার বুক ঝাঁঝরা করে অসংখ্য গুলি বেরিয়ে গেল। বন্ধুরা আমার, কি প্রতিরোধ! এরপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তৎকালীন এখন প্রধানমন্ত্রী, তিনি নির্দেশ দিলেন যে যোগাযোগ করেন উত্তর দক্ষিণ সমস্ত অঙ্গ সংগঠন 19 জুলাই শুক্রবারের দিন বাদ জুম্মা প্রেস ক্লাবের সামনে সেইখানে সমাবেশ হবে। এর মধ্যে আপনার ইয়ে করে দিয়েছে, কি বলে যে আপনার টোটাল শাটডাউন। টোটাল শাটডাউন বলতে যে আপনার অনলাইন এবং মোবাইলের হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দিয়েছে, আর যোগাযোগ করতে পারছে না। এরপরে কোনো রকমে এর মধ্যে আমি যে জায়গায় ছিলাম ওখান থেকে একটা মোটরসাইকেলে করে আমি আসার চেষ্টা করলাম যে সিটি হাসপাতাল বলে একটা হাসপাতাল আছে শঙ্করের এদিকে, আমি ওইটারই পিছন দিকে কোনো এক জায়গায় ছিলাম। তো সেখানে আমি যাওয়ার চেষ্টা করছি যে ফাইয়াজ নামে একটি ছেলে রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজের, সে গুলিতে নিহত হয়েছে, তার লাশ দেখাচ্ছে। আমি দেখার জন্য মোটরসাইকেলের পিছনে গেলাম। তার পিছনের মহল্লার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি ধোঁয়া আর ধোঁয়া, টিয়ার গ্যাসে গোটা মহল্লাটা যেন একটা মানে ভয়ঙ্কর অন্ধকার নেমে এসেছে। যা কখনো আমি বুঝতে পারলাম না। সেখানে কোনো রকম একটা পরিচিত লোকের বাসায় রাত্রি যাপন করলাম এবং সেখান থেকে আপনার বাটন টেলিফোন যোগাযোগ করে আমি আমিনুল হক, এই দক্ষিণের মজদুর সহ মানে যাদের নাম্বারগুলো কোনো রকম মনে ছিল বা জোগাড় করতে পেরেছি, তার তখন সবই শাটডাউন, না হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছি, না কোনো অনলাইনের চ্যানেল ব্যবহার করতে পারছি। তারপরে আপনার ওদের দুইজনের সাথে কথা বললো বা দুই একজন ছাত্রনেতা, যুবনেতার সাথে কথা বললো, তোমরা সবাই প্রস্তুতি নিয়ে জুম্মার নামাজের পরপর প্রেস ক্লাবের সামনে চলে আসবে। যাই হোক, রাত্রিটা কাটালাম। 19 জুলাই 10টা, 10:30, 11টার দিকে আরেকটি মোটরসাইকেলের পিছনে করে যাওয়া শুরু করলাম মানিক বে এভিনিউ দিয়ে। দেখি বিশাল মিছিল, যুবলীগ, ছাত্রলীগ, হাতে পিস্তল, রিভলভার, রামদা, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে মিছিল করছে। মাথায় হেলমেট ছিল, না হলে যে কি পরিস্থিতি হতো আল্লাহ জানে। ওদিক দিয়ে বেরোনোর সময় কিছু দূর গিয়েই দেখছি যে কিছু লোকজন কিছু করার চেষ্টা করছে রাস্তার মাঝখানে। আমি ভয় পেলাম যে আওয়ামী লীগের লোক। কাছে যেয়ে দেখতে লেখা আছে গণতন্ত্র মুক্তি পায়। তারা সাংস্কৃতিক কর্মী একটা পথনাটক করার চেষ্টা করছে। আমার তো মানে প্রাণে পানি পেলাম মনে হয়। ওখানে গিয়ে দাঁড়ালাম, ওখানে মিডিয়া ছিল, কথা বললাম, ওদেরকে সংহতি জানালাম। জানানোর পর ওরাও খুব খুশি হলো। আমি মোটরসাইকেলের পিছনে থেকে প্রেস ক্লাবে আমি যাচ্ছি এই জন্য যে আমি একটু আগে গিয়ে পৌঁছাতে পারলে তাহলে আমাদের নেতাকর্মীরা জানবে আমি ভিতরে আছি, ওরা আসার চেষ্টা করবে। এই কারণে যাচ্ছি। কাউরন বাজারে আরেকটি বিশাল ভয়ঙ্কর মিছিলে পড়লাম আওয়ামী লীগের। সেই অস্ত্র শস্ত্র নিয়ে তারা ওইখানে মিছিল করছে। কারণ কোনো রকম পাশ কাটিয়ে জীবন হাতে জীবন নিয়ে
প্রেস ক্লাবের দিকে আসলাম, সব গেট বন্ধ, ছোট্ট একটা গেট। ওদেরকে বললাম যে ভাই আমার নাম বললাম, আমি হেলমেটটা খুলে ওদের দিকে তাকালাম, ওরা চিনল, আমাকে ভিতরে ঢুকলো। এর মধ্যে দেখি সম্ভবত নুরুদের, আমাদের রাষ্ট্র ভিপি এবং মন্ত্রী নুরু, জুনায়েদ, এদের একটা প্রোগ্রাম হচ্ছিল পল্টনের মোড়ে। তো আমি প্রেস ক্লাবে ঢুকতেই ওদের এই প্রোগ্রামের উপর পুলিশ সাউন্ড গ্রেনেড, গুলি এবং লাঠিচার্জ করছে, মানে বেধড়ক। আমি ভিতর থেকেই মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড আওয়াজ পাচ্ছি। যাই হোক, আমাদের সিনিয়র সাংবাদিকরা ভিতরে ডেকে নিয়ে গেল, নিয়ে যখন বসলাম, এই 10-15 মিনিটের মধ্যে 50-60 জন পুলিশ এসে আমি প্রথম তুলে নিয়ে চলে গেল একটা ডিভিশন। যাই হোক, আমি ছোট্ট একটু কাহিনী বললাম, ছিল 19শে জুলাই পর্যন্ত এই পরিস্থিতি। এরপরে তো জেলখানার মধ্যে আরেক ঘটনা, রাত 3টার সময় দেখছি আমাদের সিনিয়র নেতা নজরুল ইসলাম খান আমাকে আস্তে আস্তে ডাকছে রিজভি রিজভি করে। এরপরে সকালে দেখলাম গোলাম পারভেজ সাহেব, আমাদের ঢাকা বিভাগের কি বলে বাবুল, সাংগঠনিক সম্পাদক, তাকে পেলাম। এইভাবে কিছু কিছু ইয়ে গেলে আমার সময় দেখলাম যে আমাদের আরেক নেত্রী নিপুণ রায়চৌধুরী, তাকে নিয়ে, তার 2-3 দিন আগে তার অপারেশন হয়েছে, তাকে নিয়ে এসেছি। এই দেখে আমরা, যাই হোক, আমাদেরকে কোর্টে নিয়ে গেল। কোর্টে আমাদের একদিনের রিমান্ড হলো, রিমান্ড শেষে তারপরের দিন আবার আমাদেরকে কোর্টে নিয়ে আমাকে জেলে ফেরত দেওয়া। এর মধ্যে আর কে ধরা পড়েছে না আপনার কিছু জানি না। জেলখানায় থাকলাম, জেলখানায় গিয়ে নুরুর সাথে দেখা, আরো অনেকের সাথে, গোটা জেলখানার প্রত্যেকটি ওয়ার্ড বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, কর্মী, বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মীতে ভর্তি। যাই হোক, 7 দিন পরে আবার আমাকে নিয়ে আসা হলো, নুরুকে নিয়ে আসা হলো, নিয়ে আমাদেরকে আবার 3-4 দিনের রিমান্ড নিয়ে আবার ডিবি বসে 7 দিন জেলে থাকার পর এবারে গিয়ে অনেককে দেখলাম, শহীদুদ্দিন চৌধুরী, আনি, টুকু, আমাদের ডাক্তার রফি, তারপরে আরো অনেককে ওখানে আমরা দেখতে পেলাম। সবগুলোর নাম গোটা মানে ইয়ে ভর্তি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল আন্দোলনের তীব্রতা দেখে হাসিনা বোধহয় আর থাকবে। যখন আস্তে আস্তে টাইমটা বাড়তে লাগলো, 30 তারিখ 31 তারিখ যখন আসলে একটা পুলিশের কণ্ঠস্বরও খুব ক্ষীণ হয়ে এসছে দেখলাম। যারা ডিউটি নিচের দিকে, উপরের দিকে তো ওরা বাহাদুরি দেখাচ্ছে, আমাকে বারবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে, এমনকি নজরুল ভাইয়ের মধ্যে বর্ষিয়ান নেতা তাকেও নিচ্ছে, আর অন্য নিয়েছে। এবং আমি আপনাকে বলে রাখি যে হাসিনার প্রত্যাবর্তন এবং হাসিনা কি আত্মসমর্পণ করবে, কত কি কথাবার্তা শুনছি। এই মহিলা যে কি নিষ্ঠুর হতে পারে। আর নুরু তো ডাকসুর ভিপি, ডাক্তার রফিক তো পিজির একজন ডাক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর, আমিনুল একজন নামকরা দেশের ফুটবলার, সারা জাতীয় ফুটবলার, সে মজনু একটা কেন্দ্রীয় নেতা, একটা মহানগরীর আহ্বায়ক, শহীদুদ্দিন চৌধুরী একজন কেন্দ্রীয় নেতা, টুকু কেন্দ্রীয় নেতা, প্রত্যেকের গায়ে হাত দিয়েছে। শুধু আমি, নজরুল ইসলাম খান আর আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়া আমার মনে হয় এমন কেউ নেই। এমনকি ওই যে বাবুল ভাইয়ের কথা বললাম, এদের 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 প্রত্যেকের গায়ে হাত দেওয়া হয়েছে। নুরু তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তো সে বলেনি, আমি জিনিসটা বলা উচিত না, তবুও বললাম যে শেখ হাসিনার নিষ্ঠুরতা কত হতে পারে। এরা যখন খুঁড়িয়ে হাঁটছে তখন বুঝতে পারলাম যে কতখানি ভয়াবহ মানে শেখ হাসিনার পুলিশ হতে পারে। এবং শেখ হাসিনা নিজে বলে দিত। তো এখন কেউ কেউ টকশো দেখি একটু একটু করে বলার আওয়াজ করছে, এই শেখ হাসিনা আমলে এই হয়েছে, সেই হয়েছে, এত উন্নতি হয়েছে, কেন একটা বড় দল তাকে কেন ইয়ে দেওয়া হবে না, রাজনীতি করার সুযোগ পাবে না, শেখ হাসিনা চলে আসতে হবে। শেখ হাসিনা যদি এতই বাহাদুর হবে তো পালালেন কেন? বেগম জিয়া তো পালাননি। মইনুল আহমেদ কত চেষ্টা করেছে, ফখরুদ্দিন আহমেদ সাহেব কত চেষ্টা করেছে, থ্রেট করেছে, হুমকি দিয়েছে, নিজে বছরের পর বছর জেল খেটেছেন, তো শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেননি, ওনার অন্যায় আবদারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া। আপনি তো সেই দৃষ্টান্ত রাখেননি। উনি মইনুল আহমেদের সময় একবার পালিয়ে গেলেন আমেরিকায় তার ছেলের উপরে। ছেলে নাকি ঘরে দরজা দেয়নি, গ্যারেজের উপর একটা ছোট্ট রুম, ওই রুমের মধ্যে রেখেছিল। এই কারণে আবার উনি ফিরে চলে এসেছেন বাংলাদেশ, অভিমান করে। কেন তার খালেদা জিয়াকে মানে পাঠাতে পারলেন না, আমি ওই জন্য আসি, অভিমান। কারণ তাদেরই তো আন্দোলনের ফসল ছিল। তারা আমি আর ওগুলো আমি বাড়াতে চাই না। তো আমি এটাই বলছি যে
এই যে যারা এখন বলছেন, টেলিভিশনে দেখি, এবং যাদের স্বর অত্যন্ত নিম্নগামী ছিল, আমি অনেক উপস্থাপক উপস্থাপিকা চিনি যারা এই 5ই আগস্টের পরে ছিলেনও না, এরা আস্তে আস্তে জয়েন করছেন এবং স্বর বাড়াচ্ছেন এবং প্রকারান্তরে শেখ হাসিনার সাফাই গাচ্ছেন। আপনার কথা হলো যে আন্দোলন সংগ্রাম হয়, সবকিছু হয়, কিন্তু শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, তরুণ হত্যাকারী তার মাপ হবে কি করে? আমি সেই মাপ কিভাবে তার সেই মাপ হবে? কিন্তু এখন নানা ছলাকলা করে এই কাজ করছেন। হিটলারের জন্য কিন্তু জার্মানির লোক অনেকদিন হের হিটলার করেছে, কিন্তু তাকে ফেরত আনা যায়নি। মানে তার দলকে, সে তো নাই, আগে আত্মহত্যা করেছে, তার দলকে ফেরত আনা যায়নি, মুসলিনীকে ফেরত আনা যায়নি, ফ্যাসিস্টের পতন হলে পরে তাকে ফেরত আনা যায় না। যে রক্তের আলপনা সে এঁকেছে, সেই রক্তের আলপনা মারিয়ে আবার সে এদেশে রাজনীতি করবে, এটা কি করে সম্ভব? এটা সেই দেশ যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে। শেখ হাসিনা যদি এদেশে ফেরত এসে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া খানের যে উত্তরসূরি আছে, টিক্কা খানের যে উত্তরসূরি আছে, তাদেরও আনতে হবে যে ভাই তোমরা যেটা করেছো, তো তোমাদের যারা, ওরা তো মারা গেছে, তোমাদের ছেলে মেয়ে কে আছে, তারাও এসে এদেশে রাজনীতি করো। কারণ ওদেরকে তো বর্বর রক্ত পিপাসু বলে মানুষে জানে। তো টিক্কা খান, ইয়াহিয়া খান যা করেছেন, শেখ হাসিনা তার চাইতে কম কি করছেন? শেষ দিন পর্যন্ত তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলছেন, অন্য যারা আছেন পুলিশ বাদ দিয়ে, আরে পুলিশ যে কাজ করতে পারে আপনারা পারেন না। নিশ্চয়ই সেনাবাহিনীকে, নিশ্চয়ই বিজিবিকে, নিশ্চয়ই আপনার কি বলে এয়ারফোর্সের কর্মকর্তাদেরকে, নৌবাহিনীর কর্মকর্তাদেরকে বলছেন যে তোমরা পারো না কেন, পুলিশ তো করতে পারো। আইজি যে রাজ সাক্ষী হয়েছে, তার কথা দিয়ে আপনি বুঝতে পারবেন সে কি করেছেন। এই যদি পরিস্থিতি না, তাহলে এদের প্রত্যাবর্তন হবে কি করে, এটা তো আমার মাথায় আসে না। তারা রাজনীতি করবে কিভাবে? বারবার একবার তো নয়, তার বাবাও তাই করেছে। আমরা ভুলে যাই অনেক বিষয়, কিন্তু সালাম ভাই আছেন, এরা আছেন, তারা ভুক্তভোগী। সালাম ভাইরা, ওনারা জাসদ করতেন, নিজেরা ভুক্তভোগী। ঠিক একইভাবে কণ্ঠ কেড়ে নিয়েছে, কথা বলা কেড়ে নিয়েছে, রাজনৈতিক দল বন্ধ করেছে এবং হাজার হাজার বামপন্থী নেতা কর্মীকে হত্যা করেছে তার পিতা। তাদের রক্তের মধ্যে ফ্যাসিবাদ, তাদের রক্তের মধ্যে হচ্ছে নিষ্ঠুরতা, তাদের রক্তের মধ্যে হচ্ছে ভয়ঙ্কর রক্ত পিপাসুর চেতনা। এই চেতনা যাবে না তাদের কাছ থেকে। ওরা ক্ষমতায় আসার আগে মন ভোলানো কথা বলে, চারা ডাল, বিএনএসের ডাল খাওয়াবে, ওটা ৭০ সালে বলেছে। এবারও বলেছে ঘরে ঘরে চাকরি দেবে। এবারে বিনা পয়সায় তারা সার দেবে, দিয়েছিল, দেয়নি। প্রতারণা, মুনাফিকি এবং বদমাইশি হচ্ছে তাদের রাজনীতির কালচার। এই কালচারটাই তারা প্রতিষ্ঠিত করেছে। আবার আসবেন, আবার নানা কায়দায় মানুষকে মন ভোলানোর চেষ্টা করবেন। এদেশের মানুষ সেটা। আরেকটি রাজনৈতিক দল সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম না, তাও বলি যে ওনারা, আমি জানি না তাদের রাজনীতি, মানে ধর্মের নামে রাজনীতি করেন, এটা আদর্শ কি? আরে ইসলামের যে ইতিহাস করেছি, এত মহিমান্বিত আত্মদান, ইসলামের প্রথম থেকে যে সমস্ত খলিফারা রয়েছেন, যে সমস্ত সেনাপতিরা রয়েছেন, আউফ আরসালান, খালিদ বিন ওয়ালিদ, কি আত্মদান তাদের। আর সত্যের পথে, ন্যায়ের পথে থাকার জন্য বারবার তো ইসলামের এটাই তো মর্মবাণী। তো আপনারা কি, গোটা দেশের জনগণ স্বাধীনতার পক্ষে, আপনারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করলেন ৭১ সালে। ৮৬ সালে আপনারা হাসিনার সাথে গিয়ে এরশাদের অধীনে নির্বাচন করলেন, অথচ অঙ্গীকার ছিল এরশাদের অধীনে নির্বাচন। ৫ই আগস্টের পর বলে দিলেন আমরা আওয়ামী লীগের সব মাফ করে দিব আর ভারতের সাথে আমরা সম্পর্ক করে দেব। কিভাবে করে তুলব? কি জন্য করে? কি বিষয়টা কি? কেন আপনাদের মধ্যে এই প্রবণতা আসে? কিন্তু বারবার আপনাদের রাজনৈতিক চরিত্র হচ্ছে ঘোলা পানি, ঘোলা করে কিছু মাছ পাওয়া যায়, এবং এইটা
মানুষকে বিভ্রান্তি তৈরি করে এটা করেন। কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে ওনারা নিজেরাই ঘোলা পানির মধ্যে পড়ে যান, এটাই আমি বারবার দেখেছি। একবারও কিন্তু সাকসেসফুল হতে পারে, এটাই আমরা বারবার দেখেছি ওনারা করতে পারেন। ভারতের সাথে সম্পর্ক করবেন। আপনি দেখেন জিয়াউর রহমানের হত্যাকারী একজন মেজর মুজাফফর, সে ভারতে ছিল 45 বছরের মতো, এইরকম ভারতে আছে। এবং আমার মনে হয় শেখ হাসিনার আমলে সে নাম বদল করে, পরিচয় বদল করে সে দেশে আসা যাওয়া করেছে। শেখ হাসিনা তাকে গ্রেফতার করে, ইন্ডিয়াও কখনো স্বীকার করে। কিন্তু মুজিব হত্যাকারী একজন ছিল, মনে আছে আপনার, যে শেখ হাসিনার পতনের প্রায় 1 বছর আগে তাকে ধরিয়ে দিল, 1 বছর কি 1.5 বছর আগে তাকে ইন্ডিয়া হাতে তুলে দিল শেখ হাসিনার কাছে। কিন্তু জিয়া হত্যাকারীকে, সেও ভারতে ছিল, তাকে কিন্তু ধরিয়ে দেয় এবং সে অবাধে যাতায়াত করেছে বাংলাদেশ। এইবার ধরা পড়লো গতকাল কি গত পরশু দিন। তাহলে এই যে আমাদের দেশের প্রতি, আমাদের জনগণের প্রতি, আমাদের গণতন্ত্রের প্রতি, আমরা নিজের শক্তিতে এগিয়ে যাব, তার প্রতি যাদের বিশ্বাস নেই, আপনারা বলেন তাদের সাথে সম্পর্ক করেছিল, তোলেন, আপত্তি না। কিন্তু বলুন একটু যে আপনারা কি আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেন? আপনারা কি আমাদের সার্বভৌমত্বে বিশ্বাস করেন? আপনারা কি আমাদের গণতন্ত্রের চর্চা হোক, ধারাবাহিকতা হোক, এটা কি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে সম্পর্ক রাখেন। এটা তো করেন না। প্রতিদিন সীমান্তে লোক পাচ্ছে, প্রতিদিন আমাদের জেলেদেরকে সমুদ্র থেকে ধরে কারাগারে বন্দী করছেন পার্শ্ববর্তী দেশে। অন্যায়ের সীমা পরিসীমা নেই, এটাই আমরা সবসময় দেখেছি। আপনারা বলে দিলেন তাদের সাথে। এই কারণে এই যে নীতিহীনতা, রাজনীতি করছেন ইসলামের নামে, কিন্তু ইসলামের মূল বাণী হচ্ছে সত্য ন্যায়ের পথে থাকতে হবে, অঙ্গীকার পালন করতে হবে। এই অঙ্গীকার আপনারা কখনোই রক্ষা করেননি। এই ঐতিহ্য, এই কালচার, এই সংস্কৃতি, এই দৃষ্টান্ত, নজিরবিহীন দৃষ্টান্ত, আমি বলবো যে এটা হচ্ছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান যে কথা বলেছেন সেই কাজ করেছেন। আমাদের প্রধানমন্ত্রী কি বলেছেন জুলাই সনদ, এটা আমরা মানি না, তা তো বলেন। জুলাই সনদ বাস্তবায়িত হবে, আলোচনার টেবিলে নুরু যেটা বলেছে, সালাম ভাই বলেছে যে আলোচনার টেবিলে আসেন, আরো কিছু তো নোট অফ ডিসেন্ট তার মধ্যে ছিল, এগুলো নিয়ে আলোচনা করি, না করে বাইরে হুমকি, ওই যে যেটা সালাম ভাই বলেছে ফেলে দেবো, এই করবো সেই করবো, এটা তো শেখ হাসিনার কথা। বেগম জিয়া 91 সালে ক্ষমতায় আসলেন যে ধাক্কা দিয়ে গণতন্ত্র শেখাবো। হাসিনা কি করে গণতন্ত্র শেখাতে হয় আমরা জানি। তো শেখ হাসিনার কণ্ঠস্বর, ফ্যাসিবাদী কণ্ঠস্বর, আজকে ওই দলের প্রধান নেতাদের কণ্ঠস্বর এক হবে কেন? এটাই তো হচ্ছে আজকে সবচাইতে বড় জিজ্ঞাসা। ওই ভাষায় কথা বলছেন কেন? আমরা গণতন্ত্র অর্জন করেছি, সমালোচনা করবেন, বক্তব্য রাখবেন, সরকারের নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, সমালোচনাও করতে পারেন, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, বিউটি। আসুন আমরা সেই গণতন্ত্রের চর্চার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাই। কিন্তু সেটা না করে আপনারা শেখ হাসিনার টোনে, আওয়ামী লীগের টোনে, ওবায়দুল কাদেরের টোনে আপনারা কথা বলবেন, এটা তো মানুষ নিতে চায়। আজকে বন্ধুরা দেখেন, জনগণের সরকার কিন্তু জনগণকে জবাবদিহি করতে হয়। 5 বছর পর আবার জনগণের কাছে ফিরতে হবে, তার কাছে ভোট চাইতে হবে। এবং এই নীতিতেই জনাব তারেক রহমান একের পর এক তার ভোটের প্রাক্কালে যে অঙ্গীকার, সেটি বাস্তবায়নের জন্য নিরন্তর তিনি দৌড়ে বেড়াচ্ছেন বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। জনগণের যাতে কষ্ট না হয় তাই তিনি এই যে আমরা যে হার্টের রিং লাগাই, এই হার্টের রিং এর উপর তিনি 10% ভ্যাট মওকুফ করেছেন, অর্থাৎ প্রতিটি রিঙে 20,000 টাকা কম করে। এইবারই বাজেটে এই সরকার সেটি করেছে, তারেক রহমান সরকার। শুধু তাই নয়, গরিব মানুষের যাদের হার্ট অ্যাটাক হতো, যাদের ক্যান্সার হতো, কিডনির রোগ হতো, থ্যালাসেমিয়া হতো, তাদের আগে 50,000 টাকা দেওয়া হতো, সেটা 1 লাখ টাকা করেছেন এবারে বাজেটে তারেক রহমান। এটা জনস্বার্থে, জনগণের প্রতি তার যে অঙ্গীকার, জনস্বার্থের প্রতি তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার নিয়েই তিনি এই কাজটা করছেন। অত্যন্ত জরুরি
একজন হার্টের রোগী, ক্যান্সারের রোগী, গরিব মানুষ, রিক্সাওয়ালা, সিএনজি ওয়ালা, আপনার কৃষক, শ্রমিক, সে কিভাবে তার অনেক টাকা খরচ হয়, কিন্তু তিনি সেটা তাদেরকে সহায়তা করার জন্য তিনি আরো 50,000 টাকা বাড়িয়ে 1 লাখ টাকা দিয়েছেন। হার্টের রিং তার ভ্যাট কমিয়ে দিয়েছে। এটাই হচ্ছে জনবান্ধব সরকারের দৃষ্টান্ত। কই এই কথা তো আপনারা কোনোদিন বলেননি যে আপনি এই সমস্ত কাজ করছেন। হ্যাঁ, সমালোচনা মানে শুধুমাত্র ক্রিটিসাইজ করে, শুধু সবসময় বিরূপ এবং কুৎসারটনা নয়। সমালোচনা মানে হলো ভালো কথাটাও বলবো, ভালো দিকটা, আবার যেটা যদি আপনাদের দৃষ্টিতে যদি মনে হয় ঠিক হয়নি সেটা সমালোচনা করতে পারে, সেটা আলোচনা করতে পারে, সেটা ভুল ধরিয়ে দিতে পারে। বিরোধী দল হচ্ছে ভুল ধরিয়ে দেয় কাজ করে, এই কারণেই সমালোচনাশীল। যাই হোক, আজকের একটি ঐতিহাসিক জায়গায়, ঐতিহাসিক একটি বিপ্লবী স্থানে এসে বক্তব্য রাখার যে সুযোগ পেয়েছি, এই জন্য যারা আয়োজক এখানে রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অসাধারণ এই গণতান্ত্রিক তাহরিক স্কয়ার, বাংলার তাহরিক স্কয়ার আমি মনে করি সালাম ভাই কমিটমেন্ট করে গেছেন, নিশ্চয়ই তাহরিক স্কয়ারের মতো কোন চত্বর, কোন মেমোরিয়াল, কোন স্মৃতিস্তম্ভ এবং মর্মর স্মৃতিস্তম্ভ হবে এটা বিশ্বাস করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা জুলাই বিপ্লবে এই যাত্রাবাড়ি, শনিরাখারা, রায়েরবাগ সহ আশেপাশের গলিতে এবং 5ই আগস্ট পর্যন্ত লড়াই করে যারা জীবন, কারণ 5ই আগস্টে হাসিনার পতনের দিনেও 35 জন মারা গেছে এই এলাকায়, 47 জন মারা গেছে এই এলাকায় ওই দিন। কি আত্মত্যাগ! তাদের প্রত্যেকের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, সহ সারা বাংলাদেশের প্রায় 1,500 শিশু, মাসুম, বাচ্চা এবং রাজনৈতিক দলের যে সমস্ত নেতাকর্মী, শ্রমিক, ছাত্র যারা মারা গেছেন প্রত্যেকেরই রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।